পরিসংখ্যানের দুনিয়ায় আপনাকে আবার স্বাগত। আজ আমরা ডক্টর চিন্ময় পালের একটা লেখা নিয়ে একটু গভীরে যাব, মানে জেড টেস্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ, জেড টেস্ট। ধরুন না, কোনো কোম্পানি বলল যে তাদের নতুন একটা প্রোডাক্ট, হয়তো একটা সার, সেটা ব্যবহারে ফলন গড়ে 10% বেড়েছে। হুম। বা ধরুন, আমরা জানতে চাইছি কোনো একটা শহরের পুরুষদের গড় উচ্চতা সেটা কি সত্যি 5 ফুট 8 ইঞ্চি। এই যে দাবিগুলো, হুম। এগুলো তো এমনি এমনি মেনে নেওয়া যায় না। একদমই না। এখানেই তো পরিসংখ্যানের মজা, তাই না? জেড টেস্ট কি এই যাচাইয়ের কাজে লাগে? আজ আমরা দেখব এটা কিভাবে কাজ করে। ঠিক। আমাদের মূল লক্ষ্যটা হবে জেড টেস্টের আইডিয়াটা, মানে কনসেপ্টটা পরিষ্কার করা। কখন এটা কাজে লাগে, কেন লাগে, আর এর কিছু সীমাবদ্ধতাও আছে তো, সেগুলো বোঝা। হ্যাঁ, সীমাবদ্ধতাগুলো জানা দরকার। বিশেষ করে এটা তখনই বেশি খাটে যখন আমাদের হাতে ডেটা বেশ অনেকটা থাকে, মানে স্যাম্পল সাইজ যাকে বলে সেটা বড় হয়। বড় মানে কতটা বড়? একটা আনুমানিক ধারণা। সাধারণত ধরা হয় 30 বা তার বেশি। আর আরেকটা জরুরি বিষয় হলো পপুলেশন বা সমগ্রকের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে ডেটার ছড়ানোটা, সেটা আমাদের আগে থেকে জানা থাকতে হয়। ও আচ্ছা, দুটো শর্ত তাহলে। স্যাম্পল সাইজ বড় হতে হবে আর পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকতে হবে। বেশ, তো একটু সহজ করে বললে এই জেড টেস্ট জিনিসটা ঠিক কি? কোনো বিশেষ ধরনের তুলনার পদ্ধতি? হ্যাঁ, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল পরীক্ষা, মানে পরিসংখ্যান ব্যবহার করে একটা যাচাই করার পদ্ধতি আর কি। খুব সহজ করে বললে এটা আমাদের বুঝতে সাহায্য করে যে দুটো গড়, মানে মিন, বা দুটো অনুপাত, মানে প্রপোর্শন, এদের মধ্যে যে পার্থক্যটা আমরা দেখছি সেটা কি আসলেই গুরুত্বপূর্ণ, নাকি এটা এমনি, মানে বাই চান্স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে পার্থক্যটা আসল নাকি ঘটনাচক্রে পাওয়া? হ্যাঁ, ওই রকমই। তবে ওই দুটো শর্ত কিন্তু মনে রাখতে হবে: স্যাম্পল সাইজ বড়, 30 বা বেশি, আর পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা। বোঝা গেল। অর্থাৎ হাতে অনেক ডেটা লাগবে আর ডেটার চরিত্র, মানে ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটা সম্পর্কেও আগে থেকে জানতে হবে। এটা কি মূলত হাইপোথিসিস টেস্ট করার জন্য ব্যবহার হয়, মানে কোনো অনুমান যাচাই করার জন্য? ঠিক ধরেছেন, এর প্রধান ব্যবহারটাই ওখানে। ধরুন, আমরা একটা অনুমান করলাম, যেমন একটা ওষুধ কোম্পানির দাবি তাদের নতুন ওষুধে রোগ সারার হার 90%। আমরা একটা স্যাম্পল নিয়ে দেখলাম সেটা 85% হলো। হুম। এখন প্রশ্ন হলো, এই 85% কি সত্যিই 90% থেকে কম, নাকি আমাদের স্যাম্পলটা ছোট বা অন্য কোনো কারণে এমন দেখাচ্ছে? জেড টেস্ট এখানে এই হাইপোথিসিসটা, মানে কোম্পানির দাবিটা যাচাই করতে সাহায্য করে। অথবা ধরুন, দুটো স্কুলের ছাত্রদের গড় নম্বরের মধ্যে পার্থক্য আছে কিনা জানতে চাইছি, আচ্ছা। সেক্ষেত্রেও জেড টেস্ট ব্যবহার করা যায়, যদি শর্তগুলো মানে আর কি। এর রকমভেদও আছে, যেমন এক নমুনা জেড টেস্ট, দ্বি নমুনা জেড টেস্ট। একটা উদাহরণ দিলে মনে হয় ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ডক্টর পালের লেখাতেও একটা ভালো উদাহরণ ছিল আইকিউ নিয়ে। হ্যাঁ, বলুন না। বড়বেট্টি কলেজ দাবি করছে তাদের ছাত্রছাত্রীদের গড় আইকিউ হল 110। বেশ। হুম। এখন আমরা একটা স্যাম্পল নিলাম, ধরুন 50 জন ছাত্রছাত্রীর, এবং দেখলাম তাদের গড় আইকিউ তোলাচ্ছে 106। ওকে, 50 জন মানে স্যাম্পল সাইজ 30-এর বেশি। প্রথম শর্তটা পূরণ হলো। হ্যাঁ, আর ধরুন আমরা এটাও জানি যে ওই কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের আইকিউ এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হল 15, মানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা আছে। চমৎকার, দুটো শর্তই পূরণ হচ্ছে। তাহলে এবার জেড টেস্ট ব্যবহার করা যাবে। তো এই ক্ষেত্রে জেড টেস্ট কি বলবে? 106 আর 110-এর পার্থক্যটা কি গুরুত্বপূর্ণ? আচ্ছা, এখানে অঙ্কটা কষলে, মানে জেড টেস্টের যে ফর্মুলা আছে সেটা ব্যবহার করলে একটা জেড স্কোর পাওয়া যায়। এই উদাহরণে স্কোরটা আসবে প্রায় -1.89। -1.89। বেশ, এরপর? এরপর এই স্কোরটাকে তুলনা করতে হবে একটা নির্দিষ্ট মানের সাথে, যেটাকে বলে ক্রিটিক্যাল ভ্যালু বা প্রান্তিক মান। এটা অনেকটা, মানে আমাদের সন্দেহের একটা লেভেল ঠিক করে দেয়। যেমন, আমরা যদি 95% নিশ্চিত হতে চাই, মানে 95% কনফিডেন্স লেভেল, তাহলে এই ক্রিটিক্যাল ভ্যালুটা হয় সাধারণত +-1.96 বা 1.96 প্লাস মাইনাস করব। ও, তাহলে আমাদের পাওয়া জেড স্কোর -1.89 তো এই ক্রিটিক্যাল ভ্যালুর সীমার মধ্যেই পড়ছে, কারণ 1.89 তো 1.96-এর চেয়ে ছোট। একদম ঠিক। যেহেতু আমাদের স্কোরটা -1.89 ওই +-1.96 এর সীমার ভেতরে,
তাই আমরা যেটাকে নাল হাইপোথেসিস বলি, মানে কোনো পার্থক্য নেই ধরে নেওয়া, সেটাকে বাতিল করতে পারছি না। তার মানে সহজ কথায় কলেজের দাবি গড় আইকিউ ১১০ আর আমাদের স্যাম্পলের ফল গড় আইকিউ ১০৬-এর মধ্যে যে পার্থক্যটা দেখা যাচ্ছে সেটা পরিসংখ্যানের চোখে খুব একটা বড় বা তাৎপর্যপূর্ণ নয়। ঠিক তাই। অন্তত এই স্যাম্পলের ভিত্তিতে আমরা কলেজের দাবিকে উড়িয়ে দিতে পারছি না। জেড টেস্ট এভাবেই একটা সিদ্ধান্তে আসতে সাহায্য করে, ডেটার ভিত্তিতে। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, জেড টেস্টের কথা উঠলেই না আরেকটা টেস্টের নামও খুব শোনা যায়, টি টেস্ট। হ্যাঁ, টি টেস্ট খুব কমন। এই দুটোর মধ্যে আসল তফাৎটা ঠিক কোথায়? কারণ আমার কেন যেন মনে হচ্ছে বাস্তবে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জানা থাকাটা তো বেশ কঠিন। সবসময় কি জানা যায়? খুব ভালো প্রশ্ন তুলেছেন, আর আপনার ধারণাটাও ঠিক। বাস্তবে বেশিরভাগ সময় কিন্তু ওই পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমাদের অজানা থাকে। তাই তো। তাহলে আর এখানে টি টেস্টের গুরুত্ব। টি টেস্ট ব্যবহার হয় প্রধানত দুটো ক্ষেত্রে। এক, যখন স্যাম্পল সাইজটা ছোট হয়, মানে ৩০-এর কম। আর দুই, এবং এটাই বেশি জরুরি, যখন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা অজানা থাকে। ও আচ্ছা, তাহলে জেড টেস্ট হলো বড় স্যাম্পল এবং জানা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য, আর টি টেস্ট হলো ছোট স্যাম্পল অথবা অজানা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য। একদম, এটাই মূল পার্থক্য। এছাড়াও এদের গণনার ভেতরের যে পরিসংখ্যানিক বিন্যাস বা ডিস্ট্রিবিউশন ব্যবহার করা হয় সেটাও আলাদা। জেড টেস্ট নর্মাল ডিস্ট্রিবিউশন ব্যবহার করে, আর টি টেস্ট ব্যবহার করে টি ডিস্ট্রিবিউশন। বোঝা গেল। তাহলে এখন প্রশ্ন জাগছে, জেড টেস্টের সুবিধাটা তাহলে কোথায় রইল? যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রায়ই অজানা থাকে, কখন এটাকে ব্যবহার করাটা ঠিক হবে? সুবিধা অবশ্যই আছে। যখন শর্তগুলো পূরণ হয়, মানে স্যাম্পল সাইজ বড় এবং পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকে, তখন জেড টেস্ট কিন্তু টি টেস্টের চেয়ে একটু সহজ। সহজ মানে গণনা করতে? হ্যাঁ, গণনা করতে তুলনামূলকভাবে সহজ এবং দ্রুত ফল দেয়, বিশেষ করে যদি হাতে বিশাল ডেটাসেট থাকে। আর এর ব্যবহারও অনেক গুরুত্বপূর্ণ জায়গায় হয়, যেমন ধরুন ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল কিভাবে? ধরুন একটা কারখানায় বাল্ব তৈরি হচ্ছে। তারা জানতে চায় বাল্বগুলোর গড় আয়ু তাদের নির্ধারিত মানের, ধরুন ১০০০ ঘন্টা, চেয়ে কম না বেশি। তারা একটা বড় স্যাম্পল নেয়, আর আগের অনেক ডেটা থেকে হয়তো তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জানা আছে। এখানে জেড টেস্ট খুব কার্যকর। আচ্ছা। আর এছাড়াও ধরুন নির্বাচনের আগে জনমত সমীক্ষা হয়, বা বায়োলজিক্যাল গবেষণাতেও এর ব্যবহার আছে। তবে হ্যাঁ, ওই সীমাবদ্ধতাগুলো মাথায় রাখতে হবে। ছোট স্যাম্পল হলে বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না জানা থাকলে জেড টেস্ট ব্যবহার করাটা ঠিক না। আর ডেটাগুলো নরমালি ডিস্ট্রিবিউটেড হতে হবে, এটাও তো একটা শর্ত বললেন মনে হয়। হ্যাঁ, ওটাও একটা অনুমিতি, অ্যাজাম্পশন। তবে সেন্ট্রাল লিমিট থিওরেম অনুযায়ী স্যাম্পল সাইজ খুব বড় হলে, যেমন ৩০ বা তার বেশি, ডেটা নিজে নর্মালি ডিস্ট্রিবিউটেড না হলেও স্যাম্পল গড়ের ডিস্ট্রিবিউশনটা মোটামুটি নর্মাল হয়ে যায়। তাই বড় স্যাম্পলের ক্ষেত্রে এটা অতটা চিন্তার কারণ হয় না। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, জেড টেস্ট বেশ কাজের একটা টুল, কিন্তু এটা সব পরিস্থিতিতে ব্যবহার করার জন্য নয়। এর কার্যকারিতা নির্ভর করছে নির্দিষ্ট কিছু শর্তের উপর। হুম। হাতে যখন বেশ বড় ডেটাসেট থাকবে আর আমরা সমগ্র ডেটার চরিত্র, বিশেষ করে তার বিস্তার বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে আগে থেকেই জানব, তখনই এটা সবচেয়ে ভালো কাজ করবে। একদম। এটা আসলে ডেটার উপর ভিত্তি করে কোনো দাবি বা দুটো দলের মধ্যেকার পার্থক্যকে যাচাই করার একটা যুক্তিসম্মত পদ্ধতি দেয় আর কি। মানে আমরা যে পার্থক্যটা চোখে দেখছি সেটা কি শুধু একটা বিপাদিক ঘটনা, নাকি এর পেছনে সত্যিই কোনো পরিসংখ্যানগত কারণ আছে? ঠিক ধরেছেন। এই প্রশ্নের উত্তর পেতেই জেড টেস্ট বা এই জাতীয় টেস্টগুলো সাহায্য করে। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই একটু ভাবার জন্য। বলুন। আমরা তো দেখলাম যে বাস্তবে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রায়শই অজানা থাকে। সেক্ষেত্রে জেড টেস্ট ব্যবহার করা যায় না। তাহলে গবেষকরা বা যারা ডেটা নিয়ে কাজ করেন, তারা কিভাবে এই সীমাবদ্ধতাটা কাটান? মানে অজানা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়েও কিভাবে তারা নির্ভরযোগ্যভাবে দুটো বা তার বেশি গ্রুপের গড়ের মধ্যে তুলনা করেন? ইন্টারেস্টিং প্রশ্ন। হ্যাঁ, এটা নিয়ে নিশ্চয় অন্য কোনো পদ্ধতি আছে? আছে তো বটেই। টি টেস্ট ফর একটা উপায়। এছাড়াও আরও পদ্ধতি আছে, সেটা নিয়ে হয়তো আমরা অন্য কোনো দিন আলোচনা করতে পারি। অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করা যাক তাহলে। জেড টেস্ট নিয়ে আলোচনার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ।